দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, আগামী ৬ জুন মহান জাতীয় সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে আগামী অর্থবছরের বাজেট। আমরা যতদূর ধারণা করতে পেরেছি বা জানতে পেরেছি এই বাজেটের আকার হচ্ছে প্রায় ৮ লাখ কোটি টাকা। তবে বাজেটের পরিমাণের দিক থেকে এই বাজেট কিছুটা বড় হলেও অন্যান্য বছরের বাজেটের তুলনা যদি আমরা করি তাহলে দেখব যে এই বাজেট তার চেয়ে কিছুটা ছোট, অর্থাৎ আকারে কম বাড়ছে বাজেট। কিন্তু এই বাজেটে আমরা পরোক্ষভাবে দেখেছি যে বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে, যদিও আকারে বাজেট বড় বাড়ছে না। তার মানে কি, এই বাজেটে জনগণের কাছ থেকে বাড়তি রাজস্ব আদায়ের একটা চাপ থাকবে এই বাজেটে। সেই সঙ্গে এই বাজেটের একটি বড় লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। কিন্তু সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গেলে সরকার কী পদক্ষেপ নেবে বা কী কৌশলের মধ্য দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবে তার একটি চ্যালেঞ্জ এই বাজেটে থাকবে। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশল হবে কৃষি উৎপাদন বাড়ানো। কিন্তু এই কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কৃষককে কতভাবে সহযোগিতা করা যায়, ভর্তুকি দেয়া যায়, এ সমস্ত নানা বিষয় থাকবে এই বাজেটে। আমরা এই বিষয়টি নিয়েই আজকের এই আলোচনাটি সাজিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আবেদিন ইকুইপমেন্টস লিমিটেডের সিইও জনাব আমির হোসেন এফসিএ। জনাব আমির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, এরই মধ্যে তো আসলে বাংলাদেশের মানুষ হয়তো অনেকেই জেনে গেছেন যে আগামী ৬ তারিখে অর্থমন্ত্রী এই জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন। তো সবাই ভাবছে যে এই বাজেটটি আসলে কেমন হবে। এরই মধ্যে বাজেটের আকারও আমরা জেনে গেছি, প্রায় ৮ লাখ কোটি টাকা হবে। তো সার্বিকভাবে আপনি কিভাবে দেখছেন যে বাজেটটি কেমন হচ্ছে, যেহেতু এরই মধ্যে কি থাকছে অনেকগুলো বিষয় আমরা সাংবাদিকরা আসলে জানিয়েছি বা মিডিয়ার মাধ্যমে আপনারাও জেনেছেন। তো আপনার কাছে কেমন মনে হচ্ছে? জি, ধন্যবাদ। আসলে অ্যাকচুয়ালি আপনার বাংলাদেশের মতো আমাদের এখন আমরা উন্নয়নশীল দেশ, যেটা আমরা উন্নত দেশে পরিণত হওয়ার জন্য স্বপ্ন দেখছি আগামী 2041-এ। এবং বর্তমান যে বৈশ্বিক যে অবস্থা, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এবং আমাদের দেশে যেই উন্নয়ন প্রজেক্টগুলি, বড় বড় প্রজেক্টগুলি নেওয়া হয়েছে, আপনি জানেন যে সবগুলি মোস্ট অফ দ্য প্রজেক্ট আমাদের ডেপ্ট নির্ভর। জি, এই ধরনের একটা সিচুয়েশনে আপনার আমাদের ডলারের রেট অলরেডি আপনি দেখুন 117 টাকা, বা ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে 120 টাকা 21 টাকা হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে বাজেট প্রণয়নটাও একটা চ্যালেঞ্জ, অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ। কিন্তু আপনার ধরুন বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের যে একটা ঘাটতি রয়ে গেছে, যেখানে হলো আমরা যে ট্যাক্স স্ট্রাকচার, ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, এই ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু আমাদের কোনো গুরুত্ব ইতিযাবৎ আসলে ওই রকমভাবে দেওয়া হয়নি। তো এই ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমি মনে করি যে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখন ডিজিটালাইজড হয়ে গেছে সব কিছু আমাদের দেশের। আপনার আমার ঠিক নাম্বারটা জানা নাই, তবে এটা আমার মনে হয় কয়েক কোটি লোক হবে যারা স্মার্টফোন ইউজ করছেন এখন, অ্যাডাল্ট। তো এখন এই যে অ্যাডাল্ট জনগোষ্ঠী যারা আপনার এখানে এই স্মার্টফোন ইউজ করছেন কিংবা বিভিন্ন টেকনোলজি ইউজ করছেন, ল্যাপটপ ইউজ করছেন, তাদের বাসায় এখন সব কিছুর ব্যবস্থা আছে, ইন্টারনেট ব্যবহারকারী আছেন। তো এখানে আমার মনে হয় যে ট্যাক্স আমাদের যে বাজেটে একটা বিষয়কে আমি ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্সের রেটটা বাড়ানো হচ্ছে। তো ট্যাক্সের রেটটা বাড়ালে হয় যেটা, যে আসলে যেই করদাতা ইতিমধ্যে তার উপরেই বারবার ট্যাক্স নিতে আছেন তার উপরেই চাপটা আসছে। সো এখানে এমন একটা বিষয় মানুষের মধ্যে বোধোদয় হওয়ার যথেষ্ট কারণ থাকবে যে আমি যদি একবার ট্যাক্স নেটে ঢুকে যাই তাইলে আমার রক্ষা নাই, আমার উপরে বারবার বাড়বে। সেজন্যই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এবার বলেছে যে তারা করের আওতাটা বাড়াতে চান, যাতে যে ব্যক্তি বারবার ট্যাক্স দিচ্ছেন তার উপর যাতে চাপটা না পড়ে, তারা করের আওতাটা দেখুন এটা বারবারই বলা হচ্ছে, প্রতি বছরই বলা হয়, বাট এখানে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না। আপনি এখানে দেখুন, করের আওতা বাড়াতে হলে এখন আপনি যে রাস্তাঘাটে যে মানুষকে করের জন্য ধরবেন, বিষয়টা এটা করার কোনো প্রয়োজন না এবং এটা করে আপনি পারবেন না। এটা করলে হবে কি, সরকারের রাজনৈতিক যেই একটা কমিটমেন্ট বলুন বা একটা আস্থার জায়গা বলুন, সেখানে একটা সমস্যা হবে।
যেমন আপনার ধরেন ট্যাক্স অফিসাররা বিভিন্ন বাসা বাড়িতে যে ইয়ে করা বা বিভিন্ন বাজার ঘাটে গিয়ে আপনার করদাতা সন্ধান করা, তো এটা আসলে কোনো সঠিক ওয়ে নয়। আমি মনে করি যে করদাতাকে ধরতে হলে করদাতা যিনি কর দিতে পারবেন, যার সামর্থ্য আছে, যিনি কর দেওয়ার মতো ট্রানজ্যাকশন করেন, তো তাদের কিন্তু আপনার এখন আমরা একটা কাজ কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি, যেটা হলো এনআইডি সিস্টেম। জি, প্রত্যেকটা লোকের কিন্তু এনআইডি আছে। এখন দেখুন, কর আমরা সম্পদ কর দিই আর হচ্ছে আয়ের উপরে কর দিই। তো সম্পদের এনআইডি কিন্তু এখনো হয়নি, সম্পদের আইডিগুলি হয়নি এখনো। ধরুন আপনি কোনো জায়গা বলুন কিংবা ফ্ল্যাট বলুন, ফ্ল্যাট বাড়িগুলি বলুন, এই ফ্ল্যাট বাড়িগুলির কিন্তু একটা যদি 10তলা বিল্ডিং হয় যেটা রাজুকের অনুমোদন নিয়ে করা হয়েছে কিংবা অন্য অন্য স্থানীয় যে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে করা হয়েছে, তাহলে ওইটা কততলা বিল্ডিং, কতটুকু অকুপেন্সি সার্টিফিকেট দিয়েছে, দেওয়ার সময় যদি ওখানে একটা আইডি দিয়ে দেওয়া হয় যেটা ইউনিক আইডি সারা দেশে, যেটা আপনার হলো এই যে করদাতার আমাদের যে এনআইডির মতো একটা ইউনিক আইডি দেওয়া হয়, তাহলে পরে কিন্তু আপনার ওই ফ্ল্যাটটা উনি কি কাজে ব্যবহার করছেন, কে ভাড়া থাকছেন, সবকিছু ক্লিক করলেই জানা যাবে। আমি যখন একজন করদাতা, আমি যদি বাড়ি ভাড়া ক্লেম করি আমার ইনকাম ট্যাক্স রিটার্নে, তাহলে আমি যেমন ওই আইডিটা ব্যবহার করব, আবার যিনি ওই বাড়ির মালিক, যিনি কর মানে দিচ্ছেন বাড়ির মালিক হিসাবে, উনিও ওই আইডিটা ইউজ করবেন। তার মানে আমরা ন্যাশনাল আইডি কার্ডটাকে আসলে বা এই নম্বরটাকে আমরা কাজে লাগাতে পারি। পার্শ্ববর্তী দেশে যেমন আধার কার্ড আছে। জি, না, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো আপনি এখন যেমন আমাদের যে উপকর কমিশনার ওনারা কিন্তু বা রেভিনিউ ডিপার্টমেন্ট কিন্তু যার কারো কয়টা গাড়ি আছে এটা কিন্তু দেখতে পারেন। তো কয়টা গাড়ি যদি দেখতে পারেন তাহলে কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাও দেখতে পারার কথা। তারপর আপনার কয়টা ফ্ল্যাট আছে, তার কয়টা জায়গা আছে, কয়টা বাড়ি আছে, এগুলি দেখতে পারার কথা। আপনি বলছিলেন যে ট্যাক্স সিস্টেমটাকে আসলে ডিজিটালাইজড করার কথা, তো এনবিআরও এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে এবং তারা বিভিন্ন আলোচনায় বলছে যে এই কর সিস্টেমটাকে তারা ডিজিটালাইজড করবে এবং তাহলে হয়রানিও কমে আসবে, রাজস্ব আদায়ে বাড়বে। তো আপনি যেটি বলছিলেন যে মোবাইল ব্যবহারকারী সংখ্যা বাংলাদেশে বাড়ছে, সেটিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আপনি বক্তব্যটি তখন শেষ করেননি। জি, মোবাইলের ক্ষেত্রে আপনি ধরুন যেমন যারা কর দিতে চায়, যারা আপনার ধরুন টিআইএন নাম্বার নিতে চায়, সো মোবাইলে যদি এনবিআর এর একটা অ্যাপস থাকে, একটা অ্যাপসের মাধ্যমে আমি আমার রিটার্ন জমা দিতে পারি, একটা অ্যাপসের মাধ্যমে আমি টিন খুলতে পারি। সো এরকম একটা অ্যাপস যদি এনবিআর চালু করে, যার মাধ্যমে রিটার্ন গ্রহণ করা এবং আপনার হলো টিআইএন খোলা, সো এটা ইজি হয়ে যায় এবং ইজিলি অনেকেই কিন্তু ট্যাক্স দেয়। না, এখন তো অনলাইনে তো রিটার্ন দাখিল করা যাচ্ছে, তাহলে আলাদাভাবে অ্যাপস না, অনলাইনে রিটার্ন সাবমিট করা যাচ্ছে, বাট এটা আপনার অনেক জটিল আছে এখনো, অনেকে এটা ওইভাবে আপনার ব্যবহার, এবং এটার ক্ষেত্রে আপনি দেখুন কোনো প্রচার নাই। এটার ক্ষেত্রে যে আপনি জনগণের কাছে, যেমন ধরুন বিকাশ অ্যাপ, বিকাশের মাধ্যমে আপনি টাকা লেনদেন করেন, দেখুন কত অ্যাপ আপনার কাছে, কত অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাছে আসে। আপনাদের চ্যানেলে কি পর্যন্ত এনবিআর এর কোনো এরকম অ্যাডভার্টাইজমেন্ট আছে, প্রচার হয়েছে যে যেখানে ধরুন যে আপনারা এইভাবে আপনারা রিটার্ন জমা দিতে পারবেন, এইভাবে টিন খুলতে পারবেন, আছে? আমরা বিভিন্ন সময় রিপোর্ট করেছি। সো এই যে বিষয়টা, এখানে আমি মনে করি যে এনবিআর এর আরও একটু দূরদর্শী হওয়া দরকার, এবং শুধুমাত্র যে ট্রেডিশনাল পদ্ধতি যে আপনি একজনকে করদাতা তাকে ম্যানুয়াল রিটার্ন জমা দিতে হবে, ওখানে যে আবার যদিও এখন একটু অনেকটা সহজ করা হয়েছে, ওনারা যেমন মেলার আয়োজন করছেন, আপনার প্রত্যেকটা সার্কেলে মেলার আয়োজন করে ট্যাক্স রিটার্নগুলি জমা নিচ্ছেন, এতে অনেক সহজ হয়েছে। বাট আমি মনে করি যে হয়রানি কমেছে, কিন্তু আমি মনে করি যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য ট্যাক্স অফিসে যাওয়ারই কোনো দরকার নেই। এবং ট্যাক্স রিটার্ন আপনি যেমন ধরুন উন্নত বিশ্বে কিন্তু ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য কেউ ট্যাক্স অফিসে যায় না, সে কিন্তু অনলাইনে রিটার্ন জমা দিয়ে দিচ্ছে। এবং অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সময় উনি ব্যাংকের স্টেটমেন্ট বা আদার জিনিসগুলি এগুলি কিন্তু অটোমেটিক ইন্টিগ্রেটেড হয়ে যায়। সো এখানে আমাদের ট্যাক্স সিস্টেমে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম চালু করতে হবে, যাতে করে জনগণের যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ট্যাক্স নেটের সাথে একদম অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেটেড থাকবে। না হলে পরে ধরুন এই যে হঠাৎ করে বের হয় যে কারো 100টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, 30টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, উনি ওগুলিতে এত কিছু ট্রানজ্যাকশন করেছেন, তো এগুলি আপনার এনবিআর খুঁজতে হবে কেন? এই যে আপনি বলছিলেন যে ট্যাক্স সিস্টেমটা কিংবা রাজস্ব সিস্টেমটা আসলে ডিজিটালাইজড করা দরকার, কিন্তু এটাও তো ঠিক যে বাংলাদেশের মানুষের প্রবণতা হচ্ছে যে ট্যাক্স ফাঁকি দেয়া, এবং এই ট্যাক্স ফাঁকি কোনোভাবে রোধ করা যাচ্ছে না। তো আপনার কাছে একটু জানতে চাই, একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী হিসেবে জানতে চাই যে কিভাবে এই ট্যাক্স ফাঁকিটা রোধ করা যায়।
এটা কি ট্যাক্স সিস্টেমের দুর্বলতা এ কারণে যে মানুষ হয়রানির ভয়ে কিংবা কঠিন ব্যবস্থা এ কারণে ট্যাক্স দিতে চায় না বা ফাঁকি দেয়, নাকি অন্য কোনো কারণ, বা এটাকে কিভাবে আমরা রোধ করতে পারি? জি, আমি আপনার প্রশ্নের উত্তরটা একটু ডিফারেন্টভাবে দিব। জি যে ট্যাক্স ফাঁকি রোধ করা, তার থেকে আমরা ট্যাক্স ফাঁকি যেন মানুষ না দেয় সেখানে উদ্বুদ্ধ করি। জি আপনি যদি চোর ধরতে চান, তাইলে আপনি এই কত কৌশল টৌশল এগুলি করে পয়সা খরচ করে চোর ধরতে হবে, হয়রানি করতে হবে, আবার চোর ধরতে যাইয়া যিনি চোর না তাকেও হয়রানি করবেন। তো এগুলি আসলে আপনার একটা সামাজিক অসুস্থতা তৈরি করে এবং মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এবং এখানে আপনার ধরেন যখন আপনি কোনো ধরুন এই ধরনের ইনভেস্টিগেশন বা এই কাজগুলি করতে গেলে যারা করতে যায়, অনেকে অনেস্ট মাইন্ড নিয়ে যায়, অনেকে আবার আপনার ইল মোটিভ নিয়ে যায়, ওখানে আবার আর্থিক লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। সো এখানে আমার মনে হয় সরকারের উচিত হলো যে যারা বিভিন্ন লেভেলের ট্যাক্স পেয়ারকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে আপনার উদ্বুদ্ধ করা, যাতে ট্যাক্স যারা দিচ্ছেন তাদের ক্লাসের ডেভেলপ করা, যে হ্যাঁ আমি যে লেভেলে এখন ট্যাক্স দিচ্ছি পরের লেভেলে গেলে কিন্তু আমি কিছু গভর্নমেন্ট থেকে কিছু বেনিফিট পাবো। এবং বেনিফিট যেগুলি পাবো ডেফিনেটলি আমরা কি করি, মানুষ সব জায়গায় তো সে অর্থ খরচ করে। আমি যদি কোনো অর্থ যদি খরচ না করে সরকার থেকে কোনো রিওয়ার্ড পাই বা সরকার থেকে কোনো সুবিধা পাই, তাহলে সেটাও তো ন্যাশনাল, বল প্রয়োগ নয়। বল প্রয়োগ আপনি যেমন ওই ছাত্রকে যদি মারেন, এখন বলা হয় যে যে মারা যাবে না, তাকে উদ্বুদ্ধ করতে হবে, তুমি পড়াশোনা করলে তোমার এই হবে সেই হবে, বা এই জিনিসগুলিতে তাকে উদ্বুদ্ধ করা। ট্যাক্স পেয়ারকে উদ্বুদ্ধ করেই আপনাকে ট্যাক্স আদায় করতে হবে। আর একটা কথা আছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। রাইট, প্রতিরোধই উত্তম। আর তাছাড়া আরেকটা বিষয় হলো যে যেটা আমি আপনার আলোচনায় প্রথমেই বললাম, যে আপনি যখনই এখন অনেকে চিন্তা করবে যেভাবে আপনার প্রতি বছর ট্যাক্স রেট বাড়ানো হচ্ছে, আমার জীবনযাত্রার ব্যয় যেখানে বাড়ছে অনেক গুণ বেড়ে গেছে আপনার, তো সেখানে আপনি যদি ট্যাক্স আবার বাড়ায় দেন তাহলে তো আপনার ধরেন মার্জিনাল পিপল যারা, তাদের জন্য এটা মানে একটা গলার ফাঁস হয়ে যাবে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আপনার এখানে ট্যাক্স পেয়ারকে উদ্বুদ্ধ করার জায়গায় নিয়ে আসুক। আরেকটা বিষয় হলো ইন্টিগ্রেটেড ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম। ইন্টিগ্রেটেড ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম ট্যাক্স ম্যানেজমেন্টকে মানুষের আর্থিক লেনদেনের সাথে যোগসূত্র করে দেওয়া, যাতে অ্যাড সোর্সেই আপনি ট্যাক্সটা নিয়ে নিতে পারেন। এই জায়গাটাতে আমাদের আসতে হবে। জি, আপনি যে কথাটি বলছিলেন যে এমনিতে তো মানুষের জীবনযাত্রার চাপ বাড়ছে এবং আমরাও জানি যে মূল্যস্ফীতিও এখন 10-এর ঘর পার হচ্ছে। তো সেক্ষেত্রে বাজেটের সরকার এবার একটি লক্ষ্য নিয়েছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছে। সম্প্রতি অর্থমন্ত্রীও আমাদেরকে জানিয়েছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাই হবে আগামী বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই লক্ষ্যে তারা কাজ করছে। তো সেক্ষেত্রে তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা বড় কৌশল হচ্ছে যে কৃষি উৎপাদনটাও আমাদের বাড়াতে হবে, শুধু আমদানি নির্ভরতা হলেই তো হবে না। তো কৃষি উৎপাদন যাতে বাড়ে, কৃষক যাতে তাদের উৎপাদন খরচটা কম রাখতে পারে, সেজন্য কৃষিতে বরাদ্দও যেমন বাড়ানো হচ্ছে, সেই সঙ্গে ভর্তুকিও দেওয়া হবে। তো আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই কৃষি সেক্টরের সঙ্গে জড়িত আছেন, আপনি কি একটু বলতে পারেন যে কিভাবে এই বরাদ্দটা কিংবা এই ভর্তুকিটার সঠিক ব্যবহার হতে পারে? জি, এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যে কৃষি উৎপাদন বাড়ানো এবং উৎপাদন খরচ কমানো, তাহলে পরে আমাদের যে মূল্যস্ফীতির যে বিষয়টা বলেছেন, বিশেষ করে ভোগ্যপণ্যের যে খাদ্য মূল্যস্ফীতি যেটা, এটা কমানো। তো এটার জন্য যেই বিষয়টা সরকার ইতিমধ্যে কিন্তু অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে। আপনি জানেন যে এখন প্রায় 20-22 লাখ টাকা বা 15-20 লাখ টাকার একটা ভর্তুকিতে আপনার এই কম্বাইন হারভেস্টার কৃষকদেরকে দেওয়া হচ্ছে, কৃষি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, আর অনেকগুলি কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে দেওয়া হচ্ছে। বাট এখানে একটা প্রবলেম হলো যে এই যন্ত্রপাতিগুলি আপনার মাঠে খবর নিয়ে যদি আপনি দেখেন যে এই যন্ত্রপাতিগুলি কাদের নামে আসলে ইস্যু হয়েছে, সেই জায়গাটাতে হয়তো একটা অবজারভেশন চলে আসবে যে প্রকৃত অর্থে যারা কৃষক তারা আসলে অনেক ক্ষেত্রে পাচ্ছে না। তো এই জায়গাটাতে আমার মনে হয় সরকারের একটা অনুশাসন প্রয়োজন, যে ওখানে যে কৃষি অফিস লেভেলে বা যেই যন্ত্রগুলি কারা পাচ্ছে সেগুলির ক্ষেত্রে সেকেন্ড স্টেজ মানে আরেকটা গ্রুপ যারা তদন্ত করে একটু দেখবে আসলে এই যন্ত্রপাতিগুলি কারা পাচ্ছে, কাদের নামে এই যন্ত্রপাতিগুলি আপনার ইস্যু হচ্ছে। তো এইখানে একটা নজরদারি বা অনুশাসন আমি মনে করি দরকার। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে এই যে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে আমরা এখনও কিন্তু এটা সুফলতা যেটা, এটা মানে সেইভাবে পাচ্ছি না, কাঙ্ক্ষিত স্তরে পাচ্ছি না। এখানে যৌথ খামার প্রকল্প আমাদের যেতে হবে, কারণ আমাদের জমিগুলি ছোট ছোট। এখন
একটা চকে বা একটা মাঠে আপনার যতগুলি কৃষক আছে ওখানে সবাই একসাথে যদি তাদের জমিগুলি চাষাবাদ করে, একটা যে কোনো যৌথ খামার, সমবায় বা আপনার কালেকটিভ ফার্মিং বা জমি একত্রিত করে যেভাবে সম্ভব যাতে এই যৌথ খামার প্রকল্প চালু হয়। এবং এই জন্য আমি মনে করি সরকারের ভর্তুকিতে একটা কাঠামোগত পরিবর্তন আনতে হবে। যেমন যৌথ খামার করে যারা 50 একর 100 একর জমি একত্রিত করে যদি চাষাবাদ করে সংগঠিত হয়ে, তাহলে পরে তাদেরকে যদি যন্ত্রপাতি আপনার ভর্তুকি দেওয়া হয়, সবগুলি যন্ত্র, যেমন সমবায় ভিত্তিক একটা ট্রাক্টর, একটা হারভেস্টার, একটা রাইস ট্রান্সপ্লান্টার, একটা স্প্রেয়ার, এই কতগুলি যন্ত্র যদি ওই খামারটাকে দেওয়া হয়, ইভেন আপনার একটা উৎপাদনের মূল যে বিষয়টা সেটা হলো বীজ, বীজটা ভালো হলে আপনার ফলনটা ভালো হবে। এখন এই বীজটা আমি মনে করি যে সরকারের যে বীজ নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ যেই অথরিটি আছে তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত বীজ আপনার মাঠে দেওয়া, কৃষকদেরকে প্রয়োজনে বীজটা বিনামূল্যে দেওয়া, এটা যদি করা যায় তাহলে আমি মনে করি যে আপনার উৎপাদন বাড়বে এবং উৎপাদন খরচ কমবে। জি, আপনি যে কথাটি বলছিলেন যে এই ভর্তুকি মূল্যের যে কৃষি যন্ত্রপাতি সেগুলো আসলে প্রকৃত কৃষকরা পাচ্ছে কিনা সে ব্যাপারটি আপনি অনুসন্ধান বা তদন্ত করে দেখার কথা বললেন। তবে পাশাপাশি এটাও তো ঠিক যে কৃষক ভর্তুকি মূল্যে এই যন্ত্রটি পাচ্ছে, তখন তো তাকে একটি বড় অঙ্কের টাকাও জমা দিতে হচ্ছে, যেটা হয়তো দেয়ার এবিলিটি মানে কি বলবো, মানে মাঝারি মানের কৃষকের খুব নাই। একদম উচ্চ বিত্ত যারা কৃষক বা তাদের আছে হয়তো বা উচ্চ মধ্যবিত্তদের আছে, কিন্তু নিম্ন মধ্যবিত্ততে তো এই সুযোগটা নাই। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে দেখুন, এখানে আসলে সরকারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কৃষক গ্রুপ তৈরি করা বা কৃষক তৈরি করা, প্রফেশনাল কৃষক তৈরি করা। তো প্রফেশনাল কৃষক তৈরি করতে হলে আপনার যেমন আপনার এই যন্ত্রগুলির কোম্পানিকে যে টাকাটা দিতে হয় সেই টাকাটা কিন্তু কোম্পানিগুলি কিস্তিতে দিচ্ছে, কিংবা আপনার এখানে ব্যাংক ঋণের একটা সংস্থান করা যাইতে পারে যাতে করে কৃষক এই যন্ত্রটা ব্যবহার করে সে ইনকাম করে যেন দিতে পারে। সেখানে হয়তো সহজ শর্তে বা সুদের হারটা অনেক সহনীয় রেখে, যেহেতু কৃষি উৎপাদনটা আমাদের একটা ন্যাশনাল আপনার স্বার্থ জড়িত আছে, তো এক্ষেত্রে কিন্তু আপনার যারা কৃষিতে থাকবে না, যে লোকটা কৃষি করবে না, তাকে যখন আপনি ভর্তুকিতে 20 লাখ 22 লাখ টাকার একটা যন্ত্র দিয়ে দিবেন, তখন এটা একটা আপনার একদম বেগার একটা ইনভেস্টমেন্ট, এবং সে কিন্তু কৃষিতে টাকাটা রাখবে না, সেই টাকাটা সরাই ফেলবে, অন্যদিকে নিয়ে নিবে। সো সেই জন্য আপনার এই যন্ত্রটা একজন কৃষকেরই পাওয়া উচিত, যিনি মাঠে নিয়ে এই মাঠে মাঠে ঘুরবেন কৃষক, এই যন্ত্রটা নিয়ে কাজ করবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছি যে এই যে কৃষিতে তো কৃষি যন্ত্রপাতির ব্যবহার তো এটা ঠিক যে আগের চেয়ে অনেকটা বেড়েছে এবং কৃষকই কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে, এবং সেই সঙ্গে আমাদের দেশীয় অনেকগুলো কৃষি যন্ত্রপাতি শিল্পও গড়ে উঠছে, কিন্তু সেটার যে কাঁচামাল আমদানি করতে হচ্ছে সেগুলোতে সরকারের ইম্পোর্ট ডিউটিটা বেশি। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে এখানে আমি মনে করি যেহেতু আমরা কৃষি যন্ত্রপাতি উৎপাদনের খুবই প্রাথমিক স্টেজে আছি, আমাদের যে কিছু যন্ত্রপাতি তৈরি হয় এগুলি মাঠ উপযোগী নয় খুব একটা। তো সেক্ষেত্রে আপনি একটা যন্ত্র নিয়ে কাজ করলেন, কাজ করে যদি আপনার এটার সুফলতার থেকে মানে কষ্ট আরও বেশি হয় বা বেশি হয়, তাহলে আপনার জন্য এটা ভালো নয়। বাট এখানে যেটা হতে পারে, যে কোনো আপনার ইন্ডাস্ট্রির প্রাথমিক স্টেজটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং, যে আপনার ছোট ছোট স্পেয়ার পার্টসগুলি তৈরি করা, যে বেল্ট আছে, বেয়ারিং আছে, চেইন আছে, তারপরে শিট মেটাল আইটেম বা আপনার এই ধরনের আইটেমগুলি আমরা মনে করি যে এখানে যেটা গভর্নমেন্টেরও একটা নীতি ইতিমধ্যে হয়েছে, যেটা হলো 30% ভ্যালু এডিশন, যেটা লোকাল আপনার অ্যাসেম্বলিংয়ের ক্ষেত্রে। তো 30% ভ্যালু এডিশন, যে ভ্যালু এডিশনটা করবে, আমাদের দেশে তো আসলে কোনো র ম্যাটেরিয়াল নেই। তো আমি মনে করি যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বা এরকম যারা অ্যাসেম্বলিং করতে চায় তাদের যে খুচরা মালামাল বা শিট আইটেম, তারপরে এই আইটেমগুলি ইম্পোর্টের ক্ষেত্রে আমি মনে করি ডিউটি রিল্যাক্স করা উচিত, এবং স্পেসিফাই করে দিলে পরে তাহলে পরে সুবিধা আবার তারা পাবে, নাহলে পরে আবার আপনার ফার্স্ট শিডিউলে যখন আপনি কোনো আইটেমের রেট ঠিক করে দেন, তখন এটা আবার অন্যদের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যায়। সো এটা একদম স্পেসিফিক এসআরও করে আপনার শুধুমাত্র যারা কৃষি যন্ত্রপাতি উৎপাদন করবে তাদের ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে এই জিনিসগুলি, আবার এই জিনিসগুলি ইম্পোর্ট করে যদি আবার কেউ বাজারে বিক্রি করে দেয় অন্য সেক্টরে, সেটাও আবার নিয়ন্ত্রণ করতে হবে। সো এখানে তাহলে পরে আমি মনে করি যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আমাদের বা কৃষি যন্ত্রপাতি উৎপাদনের যে সক্ষমতা আমাদের, এটা ধীরে ধীরে ঘুরে উঠবে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আর কিছু বলার আছে? খুবই সংক্ষিপ্তভাবে যদি বলেন। জি, আমি আপনার যেটা এই বাজেট থেকে আমি যেটা চাচ্ছি, আসলে এখানে আমাদের দেশে গত ক বছরে আমাদের কর্মসংস্থান খুবই শূন্যের কোঠায় অনেকটা।
সো এখানে কর্মসংস্থান বাড়ানোর জন্য আমি মনে করি যে যেটা সরকারের যে শিক্ষানীতিতে যেই পরিবর্তনটা আনা হয়েছে, আমি মনে করি যে এটা খুবই যুগোপযোগী। কারণ সবার গ্রাজুয়েট হওয়া দরকার নাই, সবার আপনার হবে না। সো যারা ইন্টারমিডিয়েটের পরে যারা কর্মমুখী শিক্ষায় চলে যাবে, এখন এই কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে আপনার আমি মনে করি যে সে প্রফেশনাল হবে। আপনার এখানে কার্পেন্টারের ক্ষেত্রে প্রফেশনাল হতে পারে, সে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে প্রফেশনাল হতে পারে, প্লাম্বিংয়ের ক্ষেত্রে প্রফেশনাল হতে পারে, ইভেন আপনার কুকিংয়ের ক্ষেত্রে প্রফেশনাল হতে পারে। তো এই শিক্ষা খাতে যেই কর্মমুখী শিক্ষা খাতে আমি মনে করি যে সরকারের বাজেটে একটা বড় ধরনের বরাদ্দ এবং কাঠামোগত একটা অনুশাসন এখানে থাকতে হবে, যাতে করে আপনার এই জায়গাটা আমাদের বৃদ্ধি পায়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 20 টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।